আসসালামু আলাইকুম। এখন আমি লেন্স আলোচনা করব, লেন্সের 58 চ্যাপ্টার, যেটা হচ্ছে ইনেট ইউনিটি। তো আমি আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তে যেই সব টপিক আলোচনা করেছি, ওই সব টপিক ছাড়া যে এক্সট্রা ইনফো আছে আমি সেগুলোই শুধু আলোচনা করব। তো ইনেট ইউনিটির প্রথমেই হচ্ছে ব্যারিয়ার। তো ব্যারিয়ারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেকানিক্যাল ব্যারিয়ার, একটা হচ্ছে কেমিক্যাল ব্যারিয়ার, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল ব্যারিয়ার। তো মেকানিক্যাল ব্যারিয়ার হচ্ছে আমাদের আউটার মোস্ট যে এপিথিলিয়াম থাকে সেটা। তো এই এপিথিলিয়ামগুলো ইউজুয়ালি টাইট জাংশনের মাধ্যমে অ্যাটাচ থাকে। তো এপিথিলিয়ামগুলো ইউজুয়ালি এপিডার্মিস দিয়ে ফর্ম হয়। তো এপিডার্মিসের উপরে কেরাটিনাইজ স্কোয়ামাস সেল থাকে। এগুলো ইউজুয়ালি কন্টিনিউয়াসলি শেডিং হয়ে আমাদের প্রোটেকশন দিয়ে থাকে। এছাড়া আমাদের স্কিনের যে সোয়েটটা প্রোটেকশন দিয়ে থাকে। তাছাড়া আরেকটা ব্যারিয়ার, সেটা হচ্ছে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেনের আমাদের যে মিউসিনটা হচ্ছে একটা স্টিকি গ্লাইকোপ্রোটিন। এটা কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে অ্যাডহেয়ার বা পেনেট্রেট করতে দেয় না, যার কারণে এটা হচ্ছে ইউজুয়ালি আমাদের প্রোটেকশন দিয়ে থাকে। তো এই মিউসিনটা আমাদের র্যাপিডলি ডিভিশন হতে পারে এবং স্লপিং অফ হতে পারে। এছাড়াও আমাদের মিউসিনের পরে কিছু সিলিয়েটেড সেল থাকে। এই সিলিয়েটেড সেলের পারসিস্টেন্ট পেরিস্টালসিসের জন্য মিউসিন ট্র্যাপড অর্গানিজমও ইউজুয়ালি বের হয়ে যায়। দেন আমাদের কন্টিনিউয়াস ফ্লো অফ ইউরিনও আমাদের ইউরিনারি ট্র্যাকের ইমিউনিটি দিয়ে থাকে। তো এই ব্যারিয়ারগুলো হার্ম হলে অনেক ধরনের ডিজিজ হতে পারে, যেমন যাদের হচ্ছে স্কিন বার্ন হয়েছে বা যাদের পালমোনারি সিলিয়ারি সিনড্রোম আছে, অথবা যাদের বাউল আর ইউরিনারি অবস্ট্রাকশন আছে, তাদের কিন্তু মরবিডিটি এবং মর্টালিটি রেট অনেক বেশি। এবার সে কেমিক্যাল ব্যারিয়ার হচ্ছে আমাদের যে এপিথেলিয়াল সেল থেকে যে কেমিক্যাল আর প্রোটিন সিক্রেট হয়, ওগুলোই কেমিক্যাল ব্যারিয়ারের অন্তর্গত। যেমন আমাদের স্কিন এবং স্টোমাক থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেটেড হয়। দেন আমাদের স্যালাইভা এবং টিয়ার্স থেকে লাইসোজাইম সিক্রেশন হয়। এই লাইসোজাইমটা ইউজুয়ালি ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকেন লেয়ারকে অনেক হোল ফরমেশন করে দেয়। এছাড়াও আরেকটা কেমিক্যাল আছে, সেটা হচ্ছে ডিফেন্সিন আমাদের স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন থেকে সিক্রেট হয়। তো এই ডিফেন্সিন হচ্ছে হাইলি পজিটিভলি চার্জ পেপটাইডস, মেনলি ক্যাটায়নিক পেপটাইডস। গুলো ইউজুয়ালি আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক থেকে সিক্রেটেড হয়। তো এগুলো ইউজুয়ালি ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং কিছু কিছু ভাইরাসের যে লিপিড মেমব্রেন থাকে ওটাকে পোর করে দেয়। আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকে যে ইন্টেস্টাইনাল ক্রিপস থাকে, ওইখানে কিছু নিউট্রোফিল আর পেনেট সেল থাকে। এই নিউট্রোফিল আর পেনেট সেল সিক্রেট করে হচ্ছে আলফা ডেফেন্সিন। আর যেটা আমাদের রেসপিরেটরি ট্র্যাক, ওই রেসপিরেটরি ট্র্যাক থেকে বিটা ডেফেন্সিন সিক্রেট হয়। তো আলফা ডেফেন্সিন হচ্ছে অ্যান্টিভাইরাল আর বিটা ডেফেন্সিন হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। এবার সেই সারফেক্ট্যান্ট আমাদের লাংসের অ্যালভিওলাই থেকে সিক্রেট হয়। এটা লাইপোপ্রোটিন ইন নেচার। তো সারফেক্ট্যান্টের ইউজুয়ালি তিনটা ফাংশন আছে। এটা আমাদের অপসোনাইজেশনে হেল্প করে, মানে অপসনিন লাইক ফাংশন আছে। আর এটা ডাইরেক্ট ব্যাকটেরিওসাইডার এবং এটা মেমব্রেন পারমেবিলিটি বাড়াই দিতে পারে। এবার সে বায়োলজিক্যাল ব্যারিয়ার ইউজুয়ালি দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কিছু নর্মাল ফ্লোরা, আর দুই হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। তো নর্মাল ফ্লোরা যেগুলো আমাদের স্কিন, মিউকাস মেমব্রেনে, ইন্টেস্টাইনে থাকে, ওগুলোকে ইউজুয়ালি মাইক্রোবায়োমও বলা হয়। মানে এগুলো কমন সেল মাইক্রো অর্গানিজম। অনেক এক্সাম্পলই জানি। একটা এক্সট্রা এক্সাম্পল সেটা হচ্ছে ডেমোডেক্স মাইটস, যেটা আমাদের হেয়ার ফলিকলে থাকে। তো এই নর্মাল ফ্লোরা যদি না থাকে তাহলে অনেক ধরনের ডিজিজ হতে পারে, যেমন ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিল কোলাইটিস বা সিউডোমোনাস কোলাইটিস আমরা জানি। দেন সিবোরিক ডার্মাটাইটিস অ্যান্ড ইনফ্লামেটরি বাউল ডিজিজ, এগুলো হতে পারে। এবার আসি ইমিউনোগ্লোবিউলিনের মধ্যে মেন হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এ অ্যান্ড ইমিউনোগ্লোবিউলিন জি। তো ইমিউনোগ্লোবিউলিন এটা আমাদের সিক্রেটরি ইমিউনোগ্লোবিউলিন, যেটা হচ্ছে আমাদের মিউকোসাল সারফেস থেকে সিক্রেট হয়ে মিউকোসাল ডিফেন্স দিয়ে থাকে। বাট কিছু কিছু ভাইরাস আছে, কিছু ভাইরাস, সেগুলো কিন্তু আমাদের এই ব্যারিয়ারগুলো ক্রস করে সরাসরি ঢুকে যাইতে পারে। যেমন হার্পিস ভাইরাস, রেসপিরেটরি ভাইরাস, এগুলো কিন্তু আমাদের মিউকাস মেমব্রেনের নির্দিষ্ট রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারপরে শরীরে ঢুকে। তো এগুলো কিন্তু এই ব্যারিয়ারগুলো ভেদ করতে পারে। তাছাড়া যেগুলো ভেক্টর বোন ভাইরাস বা ভেক্টর বোন ডিজিজ আছে সেইগুলো, কারণ ওইগুলো কিন্তু আমাদের স্কিন পেনেট্রেট করে ডাইরেক্ট ব্লাড স্ট্রিমে ওই ভাইরাসগুলো কোনো ভেক্টর দিয়ে দিচ্ছে। তো ওইগুলোই ব্যারিয়ার ক্রস করে ডাইরেক্ট আমাদের ব্লাডে ঢুকে যায়। তো এখানে এক্সট্রা ইনফো আছে, সেটা হচ্ছে যেই সব পেশেন্টের রেসপিরেটরি ইনফেকশন উইথ সিস্টিক ফাইব্রোসিস আছে, তাদের হচ্ছে
মিউকোসাল ক্লিয়ারেন্সটা ঠিক মতো হয় না, এই জন্য এদের সিভিয়ার লাইফ থ্রেটেনিং ইনফেকশন হতে পারে। তাছাড়া অপরচুনিস্টিক ইনফেকশনের একটা কথা আছে, সেটা হচ্ছে যেসব পেশেন্টের ইউজুয়ালি ইন্টারভেনাস ক্যাথেটার দেওয়া হয় তাদের ব্লাড স্ট্রিমে কোনো ইনফেকশনও হয়ে যাইতে পারে। একটা টেবিল আছে, টেবিল 58-1, এখানে বলা হয়েছে কম্পোনেন্টস অফ ব্যারিয়ার। তো আমাদের স্কিনে কোনটা মেকানিক্যাল ব্যারিয়ার, কোনটা কেমিক্যাল ব্যারিয়ার, কোনটা বায়োলজিক্যাল ব্যারিয়ার। স্কিনে মেকানিক্যাল ব্যারিয়ার হচ্ছে কেরাটিনাইজ, স্কোমাস, এপিথেলিয়াম। কেমিক্যাল ব্যারিয়ার ফ্যাটি অ্যাসিড অ্যান্ড ডিফেন্সিন, অ্যান্ড বায়োলজিক্যাল ব্যারিয়ার স্কিনের যে নর্মাল ফ্লোরা ওটা। দেন আমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের মেকানিক্যাল ব্যারিয়ার হচ্ছে মিউসিনস, পেরিস্টালসিস, নর্মাল শেডিং অফ দি এপিথেলিয়াল সেল। আর কেমিক্যাল ব্যারিয়ার হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, কিছু ডাইজেস্টিভ এনজাইম, ডিফেন্সিন, লাইসোজাইম অ্যান্ড আয়রন বাইন্ডিং প্রোটিন। আর বায়োলজিক্যাল ব্যারিয়ার হচ্ছে গাট ফ্লোরা অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এ। এবার হচ্ছে আমাদের জেনিটো ইউরিনারি ট্র্যাকের ব্যারিয়ার, সেটা হচ্ছে জেনিটো ইউরিনারি ট্র্যাকের মেকানিক্যাল ব্যারিয়ার হচ্ছে নর্মাল ইউরিন ফ্লো, কেমিক্যাল ব্যারিয়ার লো পিএইচ, বায়োলজিক্যাল ব্যারিয়ার হচ্ছে ভাজাইনাল ফ্লোরা অ্যান্ড ইমিউনোগ্লোবুলিন এ। দেন রেসপিরেটরি ট্র্যাকের মেকানিক্যাল ব্যারিয়ার হচ্ছে এয়ার ফ্লো অ্যান্ড সিলিয়া এবং কাফিং রিফ্লেক্স। আর কেমিক্যাল হচ্ছে সারফেক্ট্যান্ট, আর বায়োলজিক্যাল হচ্ছে নোজ, মাউথ, ফ্যারেঞ্জিয়াল ফ্লোরা এবং ইমিউনোগ্লোবুলিন এ। এবার আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে ফ্যাগোসাইটস অ্যান্ড আদার মাইলয়েড সেল। তো আমাদের মেন ফ্যাগোসাইটিক সেল আছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ডেন্ড্রাইটিক সেল, এগুলো জানি। তো কখনো আমাদের শরীরে যখন অ্যান্টিজেন ঢুকে তখন ফার্স্ট ইনকাউন্টার করে হচ্ছে টিস্যু ম্যাক্রোফেজ, আর নিউট্রোফিল হচ্ছে কোনো ড্যামেজ টিস্যুতে গিয়ে ইনফ্লামেশনে হেল্প করে, আর ডেন্ড্রাইটিক সেল ইউজুয়ালি কোনো মাইক্রোবিয়াল ম্যাটেরিয়ালকে লিম্ফয়েড টিস্যুর কাছে, মেনলি লিম্ফ নোডস অ্যান্ড স্প্লিনের কাছে নিয়ে যায়, যার কারণে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা ইনহ্যান্স হয়। তো আমাদের এই ইনেট ইমিউনিটির এই ফ্যাগোসাইটিক সেলগুলো মেনলি হচ্ছে আমাদের বোন ম্যারোর যেই মাইলয়েড স্টেম সেল থেকে ওইখান থেকে ডেভেলপ করে, এই জন্য এগুলোকে মাইলয়েড সেল বলা হয়। মেনলি ইনেট ইমিউনিটির সব সেলই আমাদের মাইলয়েড স্টেম সেল, যেটা বোন ম্যারোতে থাকে, ওইখান থেকে ডেভেলপ করে, এর জন্য ইনেট ইমিউনিটির সব সেলকেই মাইলয়েড সেল বলা হয়, এক্সেপ্ট এনকে সেল, ওটা ওইখান থেকে প্রডিউস হয় না, এটা আমি পরে আলোচনা করব। এবার আমি আগেই বলেছি, যখন একটা অ্যান্টিজেন বা ভাইরাস ব্যাকটেরিয়া যখন আমাদের শরীরে ঢুকে তখন ইনেট ইমিউনিটি সেলগুলো প্যাটার্ন রিকগনাইজেশনের মাধ্যমে ওই অ্যান্টিজেনকে রিকগনাইজ করে। তো প্যাটার্ন রিকগনাইজেশনে একটা রিসেপ্টর হেল্প করে, সেটা হচ্ছে প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর, যেটা ইনেট ইমিউনিটির সেল সারফেসে থাকে। তো এই প্যাটার্ন রিকগনাইজ রিসেপ্টর ইউজুয়ালি কোনো ফরেন ম্যাটেরিয়ালস বা ভাইরাস ব্যাকটেরিয়ার কার্বোহাইড্রেট এবং লিপিড প্যাটার্নস থাকে, মেনলি যে মলিকুলার প্যাটার্নস থাকে ভাইরাস বা ব্যাকটেরিয়ার, ওই মলিকুলার প্যাটার্নসটাই রিকগনাইজ করে থাকে। তো এই মলিকুলার প্যাটার্নসকে বলা হয় প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস। তো এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নসটা ইউজুয়ালি মাইক্রোবসের সারফেসে থাকে, এটা কখনো কোনো হিউম্যানে প্রেজেন্ট থাকে না। তো এটা ইউজুয়ালি কোনো ব্যাকটেরিয়া মিউটেশন করে অল্টারও করতে পারে না, সব ব্যাকটেরিয়াতে ইউজুয়ালি থাকে। তো এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরকে দুইটা ক্লাসে ভাগ করা হয়, একটা হচ্ছে ইন্টারসেলুলার রিসেপ্টর, একটা এক্সট্রাসেলুলার রিসেপ্টর। তো এক্সট্রাসেলুলার রিসেপ্টর হচ্ছে যেই অ্যান্টিজেনগুলো সেলের বাইরে থাকে অথবা সেলের যে ভেসিকলের মধ্যে থাকে ওইগুলোর এগেনস্টে কাজ করে। আর ইন্টারসেলুলার হচ্ছে যেই অ্যান্টিজেনগুলো সেলের মধ্যে ঢুকে যায় ওইগুলোর এগেনস্টে কাজ করে। তো এক্সট্রাসেলুলার প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টোল লাইক রিসেপ্টর অ্যান্ড সি টাইপ লেকটিন রিসেপ্টর। আর ইন্ট্রাসেলুলার প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরের মধ্যে দুইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নড লাইক রিসেপ্টর অ্যান্ড রিগ 1 হেলিকেজ রিসেপ্টর। তো এই নড লাইক রিসেপ্টর অ্যান্ড রিগ 1 হেলিকেজ রিসেপ্টর এই দুইটা একটা সেলের সাইটোপ্লাজমে থাকে। তো টোল লাইক রিসেপ্টরটা অনেক ইম্পর্টেন্ট, কারণ কি, কারণ টোল লাইক রিসেপ্টরে ইউজুয়ালি 10টা রিসেপ্টর ফ্যামিলি একসাথে থাকে একটা এপিথেলিয়াল ম্যাক্রোফেজ বা ডেন্ড্রাইটিক সেলের সারফেসে। তো এই টোল লাইক রিসেপ্টর ইউজুয়ালি মাইক্রোবিয়াল বিল্ডিং ব্লকটা রিকগনাইজ করে। মাইক্রোবিয়াল বিল্ডিং ব্লক মানে হচ্ছে মাইক্রোবিয়ামে যেই পেপটাইডোগ্লাইকেন থাকে, যেমন গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকেন, গ্রাম নেগেটিভের পলিস্যাকারাইড বা ইন্ডোটক্সিন, এগুলোকে রিকগনাইজ করতে পারে, করে এগুলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স রিলিজ করে আর কিছু সেল সারফেস মলিকিউলস রিলিজ করে। তো একটা অ্যান্টিজেন যখন আমাদের শরীরে ঢুকবে ওই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি প্রডিউস হবে নাকি সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রডিউস হবে, এটা কিন্তু মেনলি আমাদের ইনেট ইমিউনিটির এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরই আগে করে থাকে। যেমন আমাদের যেই সব
ব্যাকটেরিয়া ভাইরাস এক্সট্রা সেলুলারই থাকে, মেনলি ইনক্যাপসুলেটেড যে ব্যাকটেরিয়া ওইগুলো কিন্তু অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটিতে ডিস্ট্রয় হয়। আর যেগুলো হচ্ছে ইন্ট্রাসেলুলারই থাকে যেমন কিছু ভাইরাস, তাছাড়া মাইক্রোব্যাকটেরিয়া যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ওইগুলোর এগেনস্টে ইউজুয়ালি সেল মিডিয়েটেড ইমিউনিটি ডেভেলপ করে, যেটা সাইটোটক্সিক টি সেল করে থাকে। তো এই অ্যান্টিবডি মিডিয়েটেড ইমিউনিটি হবে নাকি সেল মিডিয়েটেড ইমিউনিটি হবে, এটা ইউজুয়ালি এই ইনেট ইমিউনিটির প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরই ইউজুয়ালি এটা আইডেন্টিফাই করে থাকে। তো এবার রিসেপ্টর সম্পর্কে কিছু কথা আছে, একটা টেবিল আছে 58-2, এটা দেখে নিই। তো এখানে আগেই বলেছি আমাদের এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরকে দুইটা গ্রুপে ভাগ করা হয়, এক্সট্রা সেলুলার আর ইন্টার সেলুলার। এক্সট্রা সেলুলারের মধ্যে আছে টোল রাইক রিসেপ্টর এবং সি টাইপ লিকটিন রিসেপ্টর, আর ইন্টারসেলুলারের মধ্যে আছে নোড লাইক রিসেপ্টর অ্যান্ড রিগ 1 হেলিকেজ লাইক রিসেপ্টর। তো যেটা এক্সট্রা সেলুলারের মধ্যে থাকে টোল রাইক রিসেপ্টর, তার 10টা মেম্বার থাকে ফ্যামিলিতে একসাথে আমি বলেছি। তো এইগুলোর মধ্যে বিভিন্ন অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করে, যেমন হচ্ছে টোল লাইক রিসেপ্টর 2 যেটা, সেটা গ্রাম পজিটিভের পেপটাইডোগ্লাইকেনকে আইডেন্টিফাই করতে পারে, যেটা টোল লাইক রিসেপ্টর 4 সেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে লিপোপলিস্যাকারাইড ওটাকে আইডেন্টিফাই করতে পারে, আর যেটা হচ্ছে টোল লাইক রিসেপ্টর 9 ওটা ব্যাকটেরিয়াল ডিএনএ কে আইডেন্টিফাই করতে পারে। এবার আসি সি টাইপ লেকটিন রিসেপ্টর। সি টাইপ লেকটিন রিসেপ্টরকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ম্যানান বাইন্ডিং লেকটিন বা ম্যানোস বাইন্ডিং লেকটিন, আর একটা হচ্ছে ডেকটিন 1। তো ম্যানোস বাইন্ডিং লেকটিন ইউজুয়ালি কোনো ভাইরাস, ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার যে কার্বোহাইড্রেট মেনলি ম্যানোস ওটাকে আইডেন্টিফাই করে, আর ডেকটিন 1 ইউজুয়ালি যে ফাঙ্গাস থাকে, ফাঙ্গাসের গ্লুকেন থাকে সেল ওয়ালে, ওটাকে আইডেন্টিফাই করে। এবার আসি ইন্টারসেলুলারের মধ্যে হচ্ছে নোড লাইক রিসেপ্টর অ্যান্ড রিগ 1 হেলিকেজ রিসেপ্টর ছিল। তো নোড লাইক রিসেপ্টরকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নোড 2 আর একটা হচ্ছে নোড লাইক রিসেপ্টর 3। তো নোড 2 কি করে, নোড 2টা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার পেপটাইডোগ্লাইকেনকে আইডেন্টিফাই করতে পারে, আর নোড লাইক রিসেপ্টর 3 যেটা ওটা স্টাফাইলোকক্কাসের আলফা টক্সিনকে আইডেন্টিফাই করতে পারে। আর যেটা রিগ 1 হেলিকেজ লাইক রিসেপ্টর, ওর মধ্যে আছে রিগ 1। তো এই রিগ 1টা ইউজুয়ালি একটা ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড আরএনএ কে আইডেন্টিফাই করতে পারে। এবার আসি টোল লাইক রিসেপ্টর। তো টোল লাইক রিসেপ্টর কিভাবে কাজ করে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। সেটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে এন্ডোটক্সিন সিক্রেট করে সেটা ইউজুয়ালি লাইপোপলিস্যাকারাইড ইন নেচার। তো এই লাইপোপলিস্যাকারাইড আমাদের ব্লাডে ঢোকার পরে ওটা ইউজুয়ালি আমাদের ব্লাডে যে প্লাজমা প্রোটিন থাকে ওই প্লাজমা প্রোটিনের সাথে নর্মালি বাইন্ড করে ম্যাক্রোফেজের সারফেসে চলে যায়। তো ম্যাক্রোফেজের সারফেসে CD14 যেই প্রোটিন থাকে ওর মাধ্যমে ওটা রিসিভ হওয়ার পরে এটা ম্যাক্রোফেজের সারফেসে যেই টোল লাইক রিসেপ্টর 4 থাকে ওটাকে স্টিমুলেট করার পরে ম্যাক্রোফেজের নিউক্লিয়াসে ওই সিগন্যালটা চলে যায়, যার কারণে ম্যাক্রোফেজ কিছু সাইটোকাইন্স রিলিজ করে এবং কিছু সারফেস প্রোটিন রিলিজ করে। সাইটোকাইন্স মানে কোন সাইটোকাইন্স, ইন্টারলিউকিন 1, আর সারফেস প্রোটিন মানে হচ্ছে ক্লাস 2 MHC মলিকিউলস। তো এগুলো কি করে, আবার হেল্পার টি সেলকে স্টিমুলেট করে, আলটিমেটলি হেল্পার টি সেল যেভাবে অ্যান্টিবডি প্রডিউস করে বি সেলের মাধ্যমে ওইভাবে অ্যান্টিবডি প্রডিউস হয়। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও মেকানিজমটা সেম, বাট গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে টোল লাইক রিসেপ্টর 2টা স্টিমুলেট হয়। তো এই ম্যাক্রোফেজের যে প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর এটা যদি এক্সেসিভ পরিমাণে অ্যাক্টিভেটেড হয়ে যায় তাহলে সেপটিক শক হয়ে যাইতে পারে, সেপটিক শক হয়ে ডেটও হয়ে যাইতে পারে। এই জন্যে এই এন্ডোটক্সিন মিডিয়েটেড সেপটিক শক প্রিভেন্ট করার জন্য কিছু ড্রাগ দেওয়া হয় যেগুলো ইউজুয়ালি এই টোল লাইক রিসেপ্টরকে ইনহিবিট করে। তো এবার আসি সি টাইপ লেকটিন রিসেপ্টর। তো সি টাইপ লেকটিন রিসেপ্টরের মধ্যে দুইটা আছে, আমরা জানি মান্নান বাইন্ডিং লেকটিন অ্যান্ড ডেকটিন 1। তো যেটা হচ্ছে মান্নান বাইন্ডিং লেকটিন সেটা কিভাবে কাজ করে, আমরা জানি হচ্ছে আমাদের কিছু ব্যাকটেরিয়া বা ইস্টের সারফেসে কিছু পলিস্যাকারাইড থাকে যেগুলোকে মান্নান বলা হয়। এই মান্নানগুলো হচ্ছে ম্যানোস সুগারের একটা পলিমার। তো এই মান্নান বাইন্ডিং ল্যাকটিন যে রিসেপ্টর এটা ইউজুয়ালি ব্যাকটেরিয়া বা ইস্টের এই মান্নান যে ইউনিটটা থাকে তার সাথে বাইন্ড করে। তো এই মান্নান বাইন্ডিং ল্যাকটিনটা ইউজুয়ালি আমাদের লিভার থেকে সিনথেসিস হয়ে এটা আমাদের সার্কুলেশনেও থাকে এবং এগুলো ডেন্ড্রাইটিক সেল বা ম্যাক্রোফেজের সারফেসেও থাকে। তো এগুলো কি হয়, যখন কোনো এই অ্যান্টিজেন মেনলি ব্যাকটেরিয়া বা ইস্ট আসে তখন এই ম্যানোস সুগার ইউনিট বা মান্নান ওটাকে আইডেন্টিফাই করে ওর সাথে এই মান্নান বাইন্ডিং ল্যাকটিনটা বাইন্ড করে এটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড করে দেয়, এভাবে ওটাকে সেলটাকে ডিস্ট্রয় করে দেয়। এছাড়াও এটা আরেকভাবে কাজ করে, সেটা হচ্ছে এটা অপসোনিনও করতে পারে। অপসোনিন করে এটা ইউজুয়ালি ফ্যাগোসাইটিক
সেলকে ইনহ্যান্স করে ফ্যাগোসাইটোসিসের জন্য। তো এই মান্নান বাইন্ডিং ল্যাকটিন ইউজুয়ালি আমাদের নর্মাল সেরাম প্রোটিন, তো এগুলো ইউজুয়ালি কোনো অ্যাকিউট ফেস রেসপন্সে অনেক ইনক্রিজ করে। তো অ্যাকিউট ফেস প্রোটিনেও এটা ইউজুয়ালি আইডেন্টিফাই করা হয়ে থাকে। এবার আসি ডেকটিন ওয়ান। এই ডেকটিন ওয়ানটা ইউজুয়ালি কোনো ফাঙ্গাল সেল ওয়ালের যে বিটা গ্লুকান থাকে তাকে আইডেন্টিফাই করে স্টিমুলেট হয়, যেমন ক্যান্ডিডা অ্যালবিকান্স। এবার আসি নোড লাইক রিসেপ্টর। তো নোড লাইক রিসেপ্টর ইউজুয়ালি একটা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, যেটা হচ্ছে আমাদের হিউম্যান সেলের সাইটোপ্লাজমে থাকে, মেনলি হচ্ছে ম্যাক্রোফেজ, ডেন্ড্রাইটিক সেল এবং এপিথেলিয়ামের সেলের সাইটোপ্লাজমে থাকে। তো নোড লাইক রিসেপ্টরের প্রোনাউন্সিয়েশন হচ্ছে নিউক্লিওটাইড বাইন্ডিং অলিগোমেরাইজেশন ডোমেন। তো এগুলো ইউজুয়ালি কোনো ব্যাকটেরিয়াল সেল ওয়ালের পেপটাইড ও গ্লাইকেনকে আইডেন্টিফাই করতে পারে। এগুলো ইউজুয়ালি কোনো ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া যেমন লিস্টেরিয়া এগুলার এগেনস্টে কাজ করে। এবার সেই রিগ ওয়ান হেলিকেজ লাইক রিসেপ্টর। তো এই রিগ ওয়ান হেলিকেজ লাইক রিসেপ্টরের ফুল মিনিং হচ্ছে রিটিনোইক অ্যাসিড ইনডিউসিবল জিন ওয়ান। তো রিগ ওয়ান হেলিকেজ লাইক রিসেপ্টরটা ইউজুয়ালি কোনো ভাইরাসের ডাবল স্ট্র্যান্ড যেই নিউক্লিক অ্যাসিড থাকে ওটাকে ইউজুয়ালি আইডেন্টিফাই করে, যেমন অর্থোমিক্সো ভাইরাস, প্যারামিক্সো ভাইরাস, র্যাপডো ভাইরাস, ওইগুলোতে ইউজুয়ালি ডাবল স্ট্র্যান্ড আরএনএ থাকে। এই ডাবল স্ট্র্যান্ড আরএনএকে আইডেন্টিফাই করে এটা ইউজুয়ালি ইন্টারফেরনকে স্টিমুলেট করে। কোন ইন্টারফেরন? আলফা ইন্টারফেরন অ্যান্ড বিটা ইন্টারফেরন, এগুলোকে স্টিমুলেট করে অ্যান্টিভাইরাল অ্যাক্টিভিটি করে থাকে। এবার সে নেক্সট টপিক, সেটা হচ্ছে ইফেক্টর মেকানিজম অফ ইনেট ইমিউন সেল। তো আমাদের ইনেট ইমিউন সেলগুলো কোনো অ্যান্টিজেনকে ইনগাল্প করার পর ইউজুয়ালি কিছু প্রো ইনফ্লামেটরি সিগন্যাল রিলিজ করে। এই প্রো ইনফ্লামেটরি সিগন্যাল ইউজুয়ালি তিনটা কাজ করে। এক হচ্ছে ইনভেডার্সকে কিল করে দেয়, দুই হচ্ছে এটা ইনফেকশন ব্লক করে, তিন হচ্ছে যে ড্যামেজ ব্যারিয়ার বা টিস্যু থাকে ওটাকে রিপেয়ার করে। এবার সে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে প্রথমে যার কথা আসে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যান্ড মনোসাইট। তো মনোসাইট যেটা, সেগুলো ইউজুয়ালি ব্লাডে থাকে, ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করে, ওটাই বিভিন্ন টিস্যুতে যখন যায় তখন সেটা টিস্যু ম্যাক্রোফেজ হয় আমরা জানি। তো নিউক্লিয়েটেড যেসব সেলগুলো থাকে ওইগুলো ইউজুয়ালি ক্লাস 1 এমএইচসি মলিকিউল সিক্রেট করে, আর ম্যাক্রোফেজ ডেন্ড্রাইটিক সেল ক্লাস 2 এমএইচসি মলিকিউলও সিনথেসিস করতে পারে। তো ক্লাস 1 এমএইচসি মলিকিউলটা আমরা জানি সাইটোটক্সিক টি সেল রিকগনাইজ করে, আর ক্লাস 2 এমএইচসি মলিকিউলটা হেল্পার টি সেল রিকগনাইজ করে। তো ক্লাস 1 এমএইচসি মলিকিউল যখন কোনো সেল সারফেসে শো হয় তখন একটা পেপটাইডের সাথে এটা কমপ্লেক্স হয়ে শো হয়। তো এই পেপটাইডটা আসে সাইটোসল থেকে। আর ক্লাস 2 এমএইচসি মলিকিউলও যখন এই সেল সারফেসে শো হয় তখনও এটা একটা পেপটাইডের সাথে কমপ্লেক্স হয়ে শো হয়। এই পেপটাইডটা আসে এন্ডোজোম বা ভেসিকল থেকে। দুইটা পেপটাইড কিন্তু দুইটা আলাদা জায়গা থেকে আসছে। তো ক্লাস 2 এমএইচসি মলিকিউল সিনথেসিস করতে পারে বলেই ম্যাক্রোফেজকে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়ে থাকে। তো ম্যাক্রোফেজের ফাংশন ইউজুয়ালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ম্যাক্রোফেজ ইউজুয়ালি তিনভাবে কাজ করে। প্রথম হচ্ছে এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে, সেকেন্ড এরা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে, থার্ড এরা সাইটোকাইন রিলিজ করতে পারে। তো ফ্যাগোসাইটোসিস, এরা ইউজুয়ালি ফ্যাগোসাইটোসিস করে ওই অ্যান্টিজেনকে কিল করে তিনটা মেকানিজমের মাধ্যমে। এক হচ্ছে এরা কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন ইন্টারমিডিয়েট রিলিজ করে যেমন সুপার অক্সাইড, অথবা কিছু রিঅ্যাক্টিভ নাইট্রোজেন ইন্টারমিডিয়েট রিলিজ করে যেমন নাইট্রিক অক্সাইড। তিন হচ্ছে এরা লাইসোজোমাল কিছু এনজাইম রিলিজ করে যেমন প্রোটিয়েজ, নিউক্লিয়েজেস বা লাইসোজাইম। এবার হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এটা কিভাবে করে আমরা জানি। এবার সাইটোকাইন্স, ম্যাক্রোফেজ 4টা সাইটোকাইন্স রিলিজ করে, ইন্টারলিউকেন 1, 6, ইন্টারলিউকেন 8 অ্যান্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তো এবার আসি ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিসে কিছু অপশনিন হেল্প করে যেমন C3b, ইমিউনোগ্লোবিউলিন, এই দুইটার জন্য ম্যাক্রোফেজে রিসেপ্টর থাকে। তো ফ্যাগোসাইটোসিস কিভাবে হয় আমি তিনটা মেকানিজম বলেছি। তো কি করে, এটা প্রথমে একটা ফ্যাগোজোম ফর্ম করে, ওর সাথে আবার লাইসোজোম এসে অ্যাটাচ হয়, দেন ফ্যাগোলাইসোজোম প্রডিউস করে। ফ্যাগোলাইসোজোম কিছু লাইসোজাইম এনজাইম সিক্রেট করে, মেনলি প্রোটিয়েজ। এছাড়াও এরা কিছু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিসও রিলিজ করে। তো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসের মধ্যে হচ্ছে ইউজুয়ালি আছে সুপার অক্সাইড, আর রিঅ্যাক্টিভ নাইট্রোজেন স্পিসিসের মধ্যে আছে ইউজুয়ালি নাইট্রিক অক্সাইড। তো এই ম্যাক্রোফেজটা সুপার অক্সাইড এবং নাইট্রিক অক্সাইড যেটা, এটা সিনথেসিস করে দুইটা এনজাইমের মাধ্যমে। একটা হচ্ছে NADPH অক্সিডেজ আর একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড সিনথেজ।
তো এই সুপার অক্সাইড রিলিজ করার মাধ্যমে ইউজুয়ালি ম্যাক্রোফেজ ডাইরেক্ট কিলিং করে দেয়। এছাড়াও এগুলো ডাইরেক্ট কিলিং ছাড়াও কিছু টক্সিক স্পিসিস রিলিজ করতে পারে, যেমন পারঅক্সাইড অ্যান্ড হাইপোক্লোরাইড। তো অনেকগুলো অক্সিডেটিভ ম্যাটেরিয়ালস রিলিজ হচ্ছে, যেমন সুপার অক্সাইড, নাইট্রিক অক্সাইড, টক্সিক স্পিসিস সাচ অ্যাজ পারঅক্সাইড, হাইপোক্লোরাইড। তো এই সব রিয়াকশনকে একত্রে বলা হয় অক্সিডেটিভ ব্রাস্ট। তো এই NADPH অক্সিডেজ এনজাইমের সাথে একটা ডিজিজ রিলেটেড আছে, সেটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ডিজিজ। তো যেই সব পার্সনের NADPH অক্সিডেজ এনজাইমে কোনো জেনেটিক ডিফেক্ট থাকে, তাদের ইউজুয়ালি এই ফ্যাগোসাইটসের মধ্যে, মেনলি ম্যাক্রোফেজের মধ্যে এই অক্সিডেটিভ বাস্ট আর হয় না। এই কারণে কি হয়, ওই ম্যাক্রোফেজের মধ্যে ওরা কোনো অ্যান্টিজেনকে ইনগাল্ভ করে ঠিকই, তাকে আর কিল করতে পারে না। এই কারণে একটা গ্রানুলোমা ফর্মেশন হয়, যেটা হচ্ছে ক্রনিক গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। তো আমরা জানি একটা ম্যাক্রোফেজ ইউজুয়ালি একটা অ্যান্টিজেনকে ইনগাল্ভ করে তার সারফেসে প্রেজেন্ট করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে। তো অ্যান্টিজেন যখন প্রেজেন্ট করে তখন ওটা কিছু শর্ট পেপটাইডস হিসেবে প্রেজেন্ট করে। তো ম্যাক্রোফেজটা আমরা জানি এনজাইমটাকে কিল করে দিচ্ছে তার অক্সিডেটিভ ব্রাস্টের মাধ্যমে বা ডিগ্রেড করে দিচ্ছে। তো এটা যখন সেল সারফেসে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে তখন কিন্তু ওটাকে আর ডিগ্রেড করতে পারবে না। কারণ কেন পারবে না? কারণ যখন এই পেপটাইডটা MHC মলিকুলের সাথে বাইন্ড করে তখন ম্যাক্রোফেজ সেটাকে আর ডিগ্রেড করতে পারে না। তো ম্যাক্রোফেজ যখন ওই অ্যান্টিজেনকে তার সারফেসে প্রেজেন্ট করবে তখন কিছু কো-স্টিমুলেটরি সিগন্যাল রিলিজ করবে, যার কারণে টি হেল্পার সেলগুলো স্টিমুলেট হবে আমরা জানি। এছাড়াও একটা রেড ফ্ল্যাগ প্রোভাইড করবে, যার কারণে ইউজুয়ালি এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাও অ্যাক্টিভ হবে। তো এগুলো ইউজুয়ালি অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ দিয়েই হয়ে থাকে। তো এরপরে আসি সাইটোকাইন্স প্রোডাকশন। আমরা জানি ম্যাক্রোফেজ ইউজুয়ালি 4টা সাইটোকাইন্স প্রডিউস করে, ইন্টারলিউকেন 1, 6, ইন্টারলিউকেন 8 অ্যান্ড টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তো এর মধ্যে যেটা ইন্টারলিউকেন 8 সেটাকে বলা হয় কেমোকাইন্স, কারণ এরা নিউট্রোফিলকেও স্টিমুলেট করতে পারে। তো হোয়াট ইজ কেমোকাইন্স? যেই সাইটোকাইন্সগুলো লিউকোসাইটকে স্টিমুলেট করতে পারে তাদেরকে কেমোকাইন্স বলা হয়। তো এবার আসে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন। তো ম্যাক্রোফেজ কিভাবে অ্যাক্টিভেটেড হয়? তো আমরা জানি হচ্ছে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসের যেই লাইপোপলিস্যাকারাইড, এন্ডোটক্সিন বা পেপটাইডোগ্লাইকেন বা ডিএনএ থাকে, এগুলো ইউজুয়ালি প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস হিসেবে কাজ করে, যার এগেনস্টে আমাদের ম্যাক্রোফেজের রিসেপ্টর থাকে, যেমন টোল রাইক রিসেপ্টর বা আদার প্যাটার্ন রিকগনাইজ রিসেপ্টর। ওইগুলোর মাধ্যমে এই ম্যাক্রোফেজটা ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয়ে যায়। এছাড়াও টি লিম্ফোসাইট হচ্ছে গামা ইন্টারফেরন রিলিজ করে। মেনলি টি লিম্ফোসাইট অ্যান্ড ন্যাচারাল কিলার সেল, এই দুইটা হচ্ছে গামা ইন্টারফেরন রিলিজ করে। এই গামা ইন্টারফেরন কি করে? এই গামা ইন্টারফেরন একটি পটেন্ট ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর। তো এই গামা ইন্টারফেরন ইউজুয়ালি ক্লাস 2 MHC মলিকিউলের সিনথেসিস বাড়ায় দেয়, যার কারণে ম্যাক্রোফেজের কাজটা অনেক ইনহ্যান্স হয়। এছাড়া এটা ম্যাক্রোফেজের যে NADPH অক্সিডেজ এনজাইম থাকে সেটার সিনথেসিসও ইনডিউস করে দেয়। এবার আসি অ্যানাদার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। তো এই ডেনড্রাইটিক সেলকেও কিন্তু প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলা হয়। কারণ কি? কারণ ডেনড্রাইটিক সেলও ক্লাস 2 MHC মলিকিউলের সাথে কোনো অ্যান্টিজেনকে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট করতে পারে। তো এই ডেনড্রাইটিক সেলগুলো ইউজুয়ালি আমাদের অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের যে প্রাইমারি রেসপন্স, ওটার হচ্ছে মেন ইনডিউসার। এটা হচ্ছে ইনেট অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে একটা ব্রিজ তৈরি করে। তো প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজের একটা বেসিক ডিফারেন্স আছে। বেসিক ডিফারেন্সটা কি? ম্যাক্রোফেজ অলওয়েজ অ্যাক্টিভেটেড টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, বাট এই ডেনড্রাইটিক সেলটা নেইভ টি সেলের কাছে, মানে ইনঅ্যাক্টিভেটেড টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে থাকে। এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। তো কেন এর নাম ডেনড্রাইটিক সেল? ডেনড্রাইটিক সেল ইউজুয়ালি লং অ্যান্ড ন্যারো হয়ে থাকে এবং এগুলোর অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ট্রি এর মতো দেখা যায়। এর জন্য এগুলো সহজে যে কোনো অ্যান্টিজেনকে ক্যাচ করতে পারে। তো ডেনড্রাইটিক সেল ইউজুয়ালি আমাদের স্কিন এবং মিউকাস মেমব্রেনে থাকে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, রেসপিরেটরি ট্র্যাক্ট, জেনিটোরিয়ানারি ট্র্যাকে এই ডেনড্রাইটিক সেল পাওয়া যায়। তো ডেনড্রাইটিক সেলের নর্মাল উৎস হচ্ছে মনোসাইট, আবার এই দিকে কিন্তু ম্যাক্রোফেজও মনোসাইট থেকে প্রডিউস হচ্ছে। বাট এই দুইটার উৎস মনোসাইট হওয়ার পরে এদের কিছু বেসিক ডিফারেন্স আছে। তো বেসিক ডিফারেন্সকে দুইটা পয়েন্টে ভাগ করা হয়। তো প্রথম জিনিসটা কি? প্রথম হচ্ছে এই ডেনড্রাইটিক সেলটা যে ন্যাচারাল ব্যারিয়ারে থাকে, যেমন স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন, ওইখান থেকে যে কোনো অ্যান্টিজেনকে ওটা রিসিভ করতে পারে। রিসিভ করার পরে কি করে? এটা লিমফ্যাটিক ভেসেল বা লোকাল লিমনোডসের মাধ্যমে ওই অ্যান্টিজেনকে মাইগ্রেট করে লিমফ্যাটিক টিস্যুতে নিয়ে যায়। তো এই
কিভাবে নিয়ে যায় মাইগ্রেশন করে, আমাদের যে লিমফ্যাটিক টিস্যু থাকে ওইখানে কিছু সেল থাকে যেটাকে স্টোমাল সেল অথবা ফাইব্রোব্লাস্টিক রেটিকুলার সেল বলা হয়, ওইখান থেকে কিছু কেমোকাইন্স রিলিজ হয়। তো এই কেমোকাইন্সের জন্য এই ডেন্ড্রাইটিক সেল একটা রিসেপ্টর আছে যাকে বলা হয় সিসি কেমোকাইন রিসেপ্টর 7 অথবা CCR7। তো লিম্ফ নোডে যাওয়ার পর ওই ডেন্ড্রাইটিক সেলটা কি করে, ওই অ্যান্টিজেনকে MHC মলিকুলের মাধ্যমে নেইভ টি সেলের কাছে প্রেজেন্ট করে। তো এই নেইভ টি সেলটা টি সেল জোনে ইউজুয়ালি থাকে, বাট ম্যাক্রোফেজটা অলওয়েজ কোনো অ্যান্টিজেনকে পেরিফেরাল ইনফ্লাম টিস্যুতে যেই অ্যাক্টিভেটেড টি সেল থাকে তাদের কাছে ইউজুয়ালি প্রেজেন্ট করে থাকে। এছাড়া আরও একটা ডিফারেন্স আছে, সেকেন্ড ডিফারেন্সটা কি, আমরা জানি ক্লাস 1 MHC মলিকিউলটা অলওয়েজ সাইটোসোলিক পেপটাইডের সাথে কমপ্লেক্স ফর্ম করে সেল সারফেসে শো হয়, আর MH2 মলিকিউলসটা অলওয়েজ এন্ডোজোমাল পেপটাইডের সাথে কমপ্লেক্স ফর্ম করে সেল সারফেসে শো হয়। বাট এই ক্ষেত্রে ডেন্ড্রাইটিক সেলটা কি করে, ডেন্ড্রাইটিক সেলটা ক্লাস 1 MHC মলিকিউলকে এন্ডোজোমাল অ্যান্টিজেনের সাথে কমপ্লেক্স ফর্ম করায় ওটাকে তার সেল সারফেসে শো করতে পারে, এটা হচ্ছে এক্সেপশন। তো ইউজুয়ালি এটা দুইভাবে হতে পারে। দুইভাবে কিভাবে হয়, যখন ওই ডেন্ড্রাইটিক সেলকে ভাইরাস সরাসরি ইনফেক্ট করে, ওই ভাইরাস যেই ভাইরাল পেপটাইড প্রডিউস করে, ভাইরাল পেপটাইডকে এটা MHC মলিকুলের মাধ্যমে তার সারফেসে শো করতে পারে। আরেকটা হচ্ছে এই ডেন্ড্রাইটিক সেল ইনফেক্টেড না হয়ে এগুলো সরাসরি কোনো ভাইরাসকে ইনগাল্প করতে পারে তাদের এন্ডোজোমের মধ্যে। তো ইনগাল্প করার পরে ওই এন্ডোজোম থেকে দেন ওরা তার সেল সারফেসে বোথ ক্লাস 1 MHC অ্যান্ড ক্লাস 2 MHCর মাধ্যমে এটা প্রেজেন্ট করতে পারে। তো এটাকে বলা হয় ইউজুয়ালি ক্রস প্রেজেন্টেশন। তো এই ক্রস প্রেজেন্টেশনে ইউজুয়ালি ডেন্ড্রাইটিক সেলটা কিন্তু নিজে কখনো ইনফেক্টেড হয় না। তো এই ক্রস প্রেজেন্টেশন করার ফলে নেইভ যেই সাইটোটক্সিক টি সেল আছে সেগুলো ইউজুয়ালি টিস্যু টপিক ভাইরাসকে রিকগনাইজ করে ওকে ডিস্ট্রয় করে দেয়। তো এর একটা এক্সাম্পল হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। তো হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে এই ডেন্ড্রাইটিক সেলটা সরাসরি ইনফেক্টেড না হয়ে ওই ভাইরাসকে ইউজুয়ালি তার সেল সারফেসে শো করে ওটাকে ডিস্ট্রয় করে দেয়। এবার আসি নিউট্রোফিল। তো নিউট্রোফিলকে গ্রানুলোসাইটও বলা হয়, কারণ নিউট্রোফিলের সাইটোপ্লাজমে কিছু গ্রানিউলস থাকে। তো এই গ্রানিউলসগুলো ইউজুয়ালি একটা স্টেনের মাধ্যমে আইডেন্টিফাই করা হয় যেটাকে বলা হয় রাইট স্টেন, WRIGHT স্টেন, রাইট স্টেন। তো এই রাইট স্টেনে এই নিউট্রোফিলের গ্র্যানিউলসটা ইউজুয়ালি পেল পিঙ্ক কালার হয়ে যায়, আর ইউসিনোফিলের গ্র্যানিউলসটা রেড কালার হয়ে যায়, আর ব্যাসোফিলের গ্র্যানিউলসটা ব্লু কালার হয়ে যায়। কেন এদের কালার ডিফারেন্স হয়, কারণ এদের গ্র্যানিউলসে যে চার্জ থাকে চার্জটা এক সেল থেকে আরেক সেলে ভ্যারি করে। তো পিঙ্ক গ্র্যানিউলস যেটা হয় সেটা ইউজুয়ালি লাইসোজোমস। তো এই লাইসোজোমস বিভিন্ন ডিগ্রেডেটিক এনজাইম ক্যারি করে। তো এই নিউট্রোফিলেও কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য কিছু সারফেস রিসেপ্টর থাকে। তো এই নিউট্রোফিল কিন্তু কখনো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করতে পারে না, এটা শুধুমাত্র ব্যাকটেরিয়া কিল করে বা ইনগাল্প করে। তো নিউট্রোফিলকে 2 এডস শর্ট বলা হয়। এর পজিটিভ এডস অ্যান্ড নেগেটিভ এডস দুইটাই আছে। পজিটিভ এজ হচ্ছে এটা মাইক্রোবাইসাইডাল অ্যাক্টিভিটি আছে, আর নেগেটিভ এজ হচ্ছে এটা আমাদের টিস্যু ড্যামেজ করে দিতে পারে তাদের ডিগ্রেডেটিক এনজাইমের মাধ্যমে। তো বেস্ট এক্সাম্পল হচ্ছে নিউট্রোফিল একটি এনজাইম রিলিজ করে যেটাকে বলা হয় নিউট্রোফিল জিলাটিনেজ অ্যাসোসিয়েটেড লিপোক্যালিন, বা সংক্ষেপে বলা হয় লিপোক্যালিন 2। এটা ইউজুয়ালি একটি প্রোটিয়েজ এনজাইম। এটা ইউজুয়ালি একটি ইউরিন বায়োমার্কার যেটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরিতে পাওয়া যায়। তো অ্যাকিউট কিডনি ইনজুরি বলতে অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিসে ইউজুয়ালি এটা পাওয়া যায়। তো এখানে কি হয়, যেই ইমিউন কমপ্লেক্স যেটা হচ্ছে অ্যান্টিবডি স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন এবং কমপ্লিমেন্টের মাধ্যমে ফর্ম হয়, ওটা ইউজুয়ালি গ্লোমেরুলার মেমব্রেনে ডিপোজিট হয়। তো ডিপোজিট হওয়ার পর ওইখানে নিউট্রোফিল ইউজুয়ালি অ্যাট্রাক্ট হয়ে এসে তখন নিউট্রোফিল এই এনজাইমটা রিলিজ করে কিডনি ড্যামেজ করে দেয়। তো এখানে একটা ফিগার আছে, ফিগার 58-3, ওখানে বিভিন্ন সেলের ক্যারেক্টারিস্টিক কি ফিচার অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউনিটিতে ইন্টারাকশন দেওয়া আছে। তো প্রথমে আসে ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজের ক্যারেক্টারিস্টিক্স আমরা জানি এক্সট্রা কিছু নাই, ডেন্ড্রাইটিক সেলের ক্যারেক্টারিস্টিক্স বলি। এটা হচ্ছে একটি সেন্টিনেল সেল যার অনেকগুলো ব্রাঞ্চ থাকে, এগুলো ইউজুয়ালি আমাদের এপিথেলিয়াল ব্যারিয়ার্সে থাকে এবং সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে থাকে। দেন আসে নিউট্রোফিল। নিউট্রোফিল হচ্ছে আমাদের ইনফ্লাম অন নেক্রোটিক টিস্যুতে ফাস্ট রেসপন্স করে। দেন হচ্ছে ইউসিনোফিল। তো ইউসিনোফিল ইউজুয়ালি ইনফ্লাম টিস্যুতে রিক্রুইট করে ইওটক্সিনের মাধ্যমে।
তো এবার আসি কি ফাংশন, ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল, নিউট্রোফিলের কি ফাংশন আমরা জানি। তো ইউসিনোফিলের কি ফাংশন কি, ইউসিনোফিলের কি ফাংশন হচ্ছে ইউসিনোফিলের যে গ্র্যানিউলস থাকে তার যে প্রোটিনটা ইউজুয়ালি সেলের জন্য টক্সিক, আর এগুলো অ্যাজমা, অ্যালার্জিক ডিজিজের জন্য কাজ করে। এছাড়াও এই ইউসিনোফিল হচ্ছে হেলমেন্থিক ইনফেকশনের এগেনস্টেও প্রোটেকশন দিয়ে থাকে। এবার সেই মাস্ট সেল অ্যান্ড বেজোফিল কিছু মিডিয়েটার্স রিলিজ করে, যেমন হিস্টামিন, প্রোটিয়াস, কেমোকাইন্স, সাইটোকাইন্স, এগুলো অ্যানাফাইলেক্সিস করে থাকে। এবার আসি ইন্টারাকশন উইথ অ্যাডাপটিভ ইমিউনিটি। তো ম্যাক্রোফেজের এক্সট্রা ইনফো হচ্ছে ম্যাক্রোফেজটা ইন্টারফেরন গামা এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা যেগুলো টি সেল থেকে রিলিজ হয় ওইগুলো দিয়ে অ্যাক্টিভেটেড হয়। এবার সে ডেনড্রাইটিক সেল, এই ডেনড্রাইটিক সেল ইউজুয়ালি নেইভ টি সেলকে প্রাইমিং করে থাকে। এবার সে নিউট্রোফিলস ইউজুয়ালি টি সেল থেকে যে ইন্টারলিউকেন 17 মানে ইন্টারলিউকেন 17 রিলিজ হয়, এটা ইউজুয়ালি নিউট্রোফিলের নাম্বারটা বাড়ায় দেয়। এবার সেই ইউসিনোফিলের গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন ইউজুয়ালি সাপোর্ট হয় টি সেল থেকে যেই ইন্টারলিউকেন 5 রিলিজ হয় ওইটার মাধ্যমে। এবার আসি ইউসিনোফিল। তো প্রথমে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে ইউসিনোফিলের সারফেসে ইমিউনোগ্লোবিউলিন ই এর জন্য রিসিপ্টর থাকে। তো পরে চলে আসি, ইউসিনোফিল ইউজুয়ালি রিস্ট স্টেইনে রেড কালার হয়। কেন রেড কালার হয়? রিস্ট স্টেইনে একটা ইওসিন ডাই থাকে, ওটা ইউজুয়ালি নেগেটিভলি চার্জ, এবং ইউসিনোফিলের যে মেজর বেসিক প্রোটিন থাকে গ্র্যানিউলসের মধ্যে ওটা ইউজুয়ালি পজিটিভলি চার্জ। এই দুইটার বাইন্ডিংয়ের মাধ্যমে এটা রেড হয়ে থাকে। তো ইউসিনোফিল ইউজুয়ালি দুইটা মেডিকেল কন্ডিশনে এলিভেটেড হয়, একটা হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ সাচ অ্যাজ নেমাটোডস অ্যান্ড ট্রেমাটোডস ইনফেকশন, এবং আরেকটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটিতে সাচ অ্যাজ অ্যাজমা এবং সেরাম সিকনেস। তো এই ইউসিনোফিল ইউজুয়ালি কখনো প্রোটোজোয়াল ইনফেকশনে ইনক্রিজ হয় না। তো এই ইউসিনোফিল ইউজুয়ালি রেসপিরেটরি এপিথেলিয়ামকে ড্যামেজ করে দেয়, যেটা হচ্ছে মেন কন্ট্রিবিউট করে অ্যাজমার জন্য। এছাড়াও এগুলো আমাদের বডি ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করে, যেমন এগুলি কিছু প্যারাসাইটের মাইগ্রেটরি লার্ভা যেমন স্ট্রাঙ্গুলাইটস বা ট্রাইকেনেলার লার্ভাকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে দেয়। কীভাবে ডিস্ট্রয় করে? এই প্যারাসাইটের লার্ভা ইউজুয়ালি ইমিউনোগ্লোবিউলিন ই এবং এই ইউসিনোফিল দিয়ে কোটেড হয়। তো ইউসিনোফিলের সারফেসে ইমিউনোগ্লোবিউলিন ই এর জন্য রিসেপ্টর থাকে আমরা জানি। তো এই রিসেপ্টরে এসে ইমিউনোগ্লোবিউলিন ই এসে বাইন্ড করে। তো এই ইউসিনোফিল ইউজুয়ালি তাদের গ্র্যানিউলসের যেই কন্টেন্ট থাকে ওটাকে ডিসচার্জ করে এই লার্ভাকে ডিস্ট্রয় করে। বাট এর একটা হার্মফুল ইফেক্টও আছে, সেটা হচ্ছে যখন এই গ্র্যানিউলটা ডিগ্রেডেড হয়ে যায় তখন এই গ্র্যানিউলস থেকে লিউকোট্রিয়েন্স অ্যান্ড পারঅক্সাইডেজ রিলিজ হয়, যেটা আমাদের টিস্যু ড্যামেজ করে ইনফ্লামেশন করতে পারে। এর আরেকটা উপকারী দিক আছে ইউসিনোফিলে, সেটা হচ্ছে এগুলো হিস্টামিনেজ রিলিজ করে, যেটা হিস্টামিনকে ডিগ্রেড করে দেয়। এছাড়াও এটা ফ্যাগোসাইটোসিস করতে পারে, বাট এটা কখনো অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে না, কারণ এটা ক্লাস 2 এমআইসি মলিকুলের সাথে বাইন্ড করে, কখনো হেল্পার টি সেলের কাছে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট করে না। তো এই ইউসিনোফিলের গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন ইউজুয়ালি দুইটা ফ্যাক্টরে হয়ে থাকে। একটা হচ্ছে সাইটোকাইন সাচ অ্যাজ ইন্টারলিউকেন 5 এবং ইওট্যাক্সিন। তো ইওট্যাক্সিনটা কি করে? ইওট্যাক্সিন ইউজুয়ালি একটা কেমোট্যাক্সিন, যেটা হচ্ছে এই ইউসিনোফিলকে ব্লাড থেকে টিস্যুতে অ্যাটাক করে থাকে। এবার আসি মাস্ট সেল অ্যান্ড বেজোফিল। তো এই বেজোফিল ইউজুয়ালি ব্লু কালার হয় রিস্ট স্টেনে। কীভাবে ব্লু কালার হয়? যখন এই রিস্ট স্টেনটা দেওয়া হয়, রিস্ট স্টেনের যে মিথাইল ব্লু আছে ওটা ইউজুয়ালি পজিটিভলি চার্জ, এটা ওই বেজোফিলের নেগেটিভলি চার্জ মলিকুলের সাথে বাইন্ড করে এটাকে ব্লু কালার করে ফেলে। তো বেজোফিলগুলো ইউজুয়ালি আমাদের সার্কুলেশনে থাকে, আর মাস্ট সেলগুলো হচ্ছে আমাদের স্কিন বা মিউকাস মেমব্রেনে ফিক্সড থাকে। তো এই মাস্ট সেল অ্যান্ড বেজোফিলের সারফেসে ইমিউনোগ্লোবিউলিন ই এর এক্সপ্রেশনের জন্য রিসেপ্টর থাকে। তো এই ইমিউনোগ্লোবিউলিন ই যদি অ্যান্টিজেন দিয়ে ক্রস লিঙ্কড হয়ে যায় তখন এই মাস্ট সেল ডিগ্রানুলেশন হয়, কিছু প্রিফ্রাম মিডিয়েটরস রিলিজ করে। এই মিডিয়েটরসগুলোর মধ্যে ইউজুয়ালি আছে হিস্টামিন, প্রোটিওলাইটিক এনজাইম, এছাড়াও প্রোটিওগ্লাইকেন সাচ অ্যাজ হেপারিন। এছাড়াও কিছু নিউলি ডিজেনারেটেড ইকোসানয়েডস রিলিজ হয়, যেমন পোস্টাগ্ল্যান্ডিনস, লিউকোট্রিয়েন্টস। এগুলো ইনফ্লামেশন অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি করতে পারে। এগুলো মাইল্ড হতে পারে, যেমন ইউটিক্রারিয়া বা হিপস, যেগুলো স্কিনে হয়। এছাড়াও সিস্টেমিক অ্যানাফাইলেক্সিস করতে পারে, যেটা অনেক সিভিয়ার। এছাড়া বেজোফিল সাইটোকাইন্স, মোনোকাইন্স রিলিজ করে আদার সেলকে অ্যাক্টিভেট করতে পারে ভাইরাল ইনফেকশনে। এছাড়া মাস্ট সেলের ট্রোল লাইক রিসেপ্টর থাকে।
এই টোল-লাইক রিসেপ্টরের মাধ্যমে এগুলো ইউজুয়ালি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়াকে রিকগনাইজ করতে পারে। ছাড়া মাস্ট সেল কিছু সাইটোকাইনস অ্যান্ড আদার এনজাইম রিলিজ করতে পারে, যেটা হচ্ছে নিউট্রোফিল অ্যান্ড ডেনড্রাইটিক সেলকে অ্যাট্রাক্ট করে সাইট অফ ইনফেকশনে। তো এবার আসি ন্যাচারাল কিলার সেল। তো ন্যাচারাল কিলার সেলের ইউজুয়ালি দুইটা ইম্পর্টেন্ট রোল আছে ইমিউনিটিতে। এগুলো ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেলকে কিল করতে পারে এবং এগুলো গামা ইন্টারফেরন রিলিজ করতে পারে টি লিম্ফোসাইটের পাশাপাশি, যে গামা ইন্টারফেরন ইউজুয়ালি ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে। তো ন্যাচারাল কিলার সেল সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতে যা বলেছি ওইগুলো আর রিপিট করব না, এক্সট্রা ইনফো বলি। সেটা হচ্ছে এগুলো ক্লাস 1 বা 2 এমএইসি মলিকুল ছাড়াও যে কোনো অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে। তো এই এমএইসি মলিকুল না থাকলে এই ন্যাচারাল কিলার সেল আরও ভালোভাবে রিকগনাইজ করে। তো ন্যাচারাল কিলার সেল হচ্ছে একটা ক্যান্সার সেলকে রিকগনাইজ করতে পারে। কিভাবে রিকগনাইজ করে? ক্যান্সার সেলের সারফেস থেকে ইউজুয়ালি একটা প্রোটিন রিলিজ হয় যেটাকে বলা হয় মিকা প্রোটিন, এমআইসিএ প্রোটিন। তো এই মিকা প্রোটিনের জন্য এনকে সেলে একটা রিসেপ্টর থাকে। তো এই রিসেপ্টর গিয়ে মিকা প্রোটিনের সাথে বাইন্ড করে, বাইন্ড করার পরে কিছু সাইটোটক্সিন রিলিজ হয় এনকে সেল থেকে। তো কিছু উল্লেখযোগ্য সাইটোটক্সিন হচ্ছে পারফোরিনস অ্যান্ড গ্রানজাইমস, এগুলো ইউজুয়ালি অ্যাপোপ্টোসিস করে দেয়। আর ন্যাচারাল কিলার সেল ইউজুয়ালি কোনো অ্যান্টিবডির উপর ডিপেন্ড করে না, বাট মাঝে মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি এর সাথে এটা অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি করে থাকে। আর ন্যাচারাল কিলার সেলের পটেন্ট অ্যাক্টিভেটর ইউজুয়ালি তিনটা, একটা হচ্ছে ইন্টারলিউকেন 12, একটা হচ্ছে ইন্টারফেরন আলফা, একটা হচ্ছে ইন্টারফেরন বিটা। তো ইন্টারলিউকেন 12টা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় আর ইন্টারফেরন আলফা অ্যান্ড বিটা ইউজুয়ালি ভাইরাস ইনফেক্টেড সেল থেকে রিলিজ হয়। তো এই ন্যাচারাল কিলার সেল আমাদের পেরিফেরাল ব্লাডের 5 থেকে 10% থাকে। আর যাদের ন্যাচারাল কিলার সেল অ্যাবসেন্ট কনজেনিটালি তাদের লাইফ থ্রেটেনিং ইনফেকশন হতে পারে হার্পিস ভাইরাস এবং হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এছাড়া ক্যান্সারও হতে পারে। এবার আসে নেক্সট টপিক, সেটা হচ্ছে ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস। তো আমরা জানি একটা ইনফ্ল্যামেশন হয় তখন তার কিছু কার্ডিনাল ফিচার থাকে, যেমন পেইন হতে পারে, রেডনেস হতে পারে, দেন ওইখানে টেম্পারেচার বেড়ে যেতে পারে, সোয়েলিং হতে পারে। তো এইগুলো বিভিন্ন এই মিডিয়েটরস দিয়ে ইউজুয়ালি হয়ে থাকে। তো বিভিন্ন মিডিয়েটরস আছে, যেমন কিছু লিপিড মিডিয়েটরস আছে যেমন পোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিয়েন্স। এছাড়াও হিস্টামিন একটা মিডিয়েটরস যেটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে। তাছাড়া কোয়াগুলেশন ক্যাসকেডেরও কিছু মিডিয়েটরস আছে। তো এইগুলো কি করে? রেডনেস করতে পারে, টেম্পারেচার বাড়াতে পারে এবং সোয়েলিং করতে পারে ভ্যাসোডাইলেশনের মাধ্যমে। এছাড়াও ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল থেকে যে নাইট্রিক অক্সাইড রিলিজ হয় এটা ইউজুয়ালি ভ্যাসোডাইলেশন করতে পারে, যার কারণে হাইপোটেনশন হতে পারে সেপটিক শকে। তাছাড়া যে ব্র্যাডিকিনিন আছে, ব্র্যাডিকিনিন ভ্যাসোডাইলেশন করতে পারে, ভাস্কুলার লিক করতে পারে এবং পেইন করতে পারে। তো এই মিডিয়েটরসগুলো ইউজুয়ালি কোনো ইনফ্লামেশনের কিছু সেকেন্ড বা কিছু মিনিটের মধ্যে রিলিজ হয়। আর এইগুলো হচ্ছে টিস্যু ড্যামেজের ক্ষেত্রে নন স্পেসিফিক সিগন্যাল দিয়ে থাকে, বাট এই ইনফ্লামেশনের কারণে এই মিডিয়েটরস রিলিজ আরও অ্যাম্প্লিফাই হয়, টার্ন রিকগনাইজ রিসেপ্টর থাকে ওইটার জন্যে। তো একটা লিউকোসাইড ইউজুয়ালি আমাদের ব্লাডে ওটা থাকে সার্কুলেশনে, বাট ওটা হচ্ছে ইনফ্লামেশনে যেই প্রসেসে আসে সেটাকে বলা হয় এক্সট্রাভাসেশন। এটা ইউজুয়ালি 3টা স্টেপসের উপর ডিপেন্ড করে, রোলিং, অ্যাডহেশন, মাইগ্রেশন, এটা আমরা জানি। তো এই রোলিং, অ্যাডহেশন, মাইগ্রেশন ইউজুয়ালি 3টা মিডিয়েটরস দিয়ে কন্ট্রোল হয়, যেমন সিলেক্টিন, ইন্ট্রিগিন অ্যান্ড কেমোকাইন্স। তো প্রথমে যখন একটা লিউকোসাইট ব্লাডে যায়, ইনফ্লামেশন হয়, তখন এন্ডোথেলিয়াম কি করে? ওই এন্ডোথেলিয়াম হচ্ছে সিলেক্টিং অনেক বাড়িয়ে দেয়, যেই সিলেক্টিংটার জন্য নিউট্রোফিলে ইউজুয়ালি একটা সিলেক্টিং লিগ্যান্ড থাকে। তো তখন কি হয়? ওই নিউট্রোফিলটা সিলেক্টিনের সাথে বাইন্ড করে আস্তে আস্তে এন্ডোথেলিয়ামের উপরে আসতে থাকে, এটাকে বলা হয় রোলিং। তো দেন হচ্ছে সেকেন্ড কি করে? সেকেন্ড হচ্ছে এই এন্ডোথেলিয়াম কিছু কেমোকাইন্স রিলিজ করে। এই কেমোকাইন্সের জন্য নিউট্রোফিল থেকে কিছু এন্ট্রিগ্রিন রিলিজ হয়। এই এন্ট্রিগ্রিন ইউজুয়ালি এই নিউট্রোফিলকে এন্ডোথেলিয়ামের সাথে অ্যাডহেয়ার হতে হেল্প করে। দেন এটা ব্লাড থেকে টিস্যুতে চলে আসে মাইগ্রেশনের মাধ্যমে। এবার আসি সাইটোকাইন্স। সাইটোকাইন্স হচ্ছে ইমিউন সিস্টেমের ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। তো সাইটোকাইন্সের নাম ইউজুয়ালি দুইভাবে করা হয়। তো আগে কিভাবে করা হতো? আগে এদের ফাংশনের ভিত্তিতে নামকরণ করা হতো, যেমন টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, গ্রানুলোসাইট,
কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর এইভাবে, বাট পরবর্তীতে এগুলোকে ইন্টারলিউকেন হিসেবে নামকরণ করা হয় এবং যেভাবে ডিসকভার করা হয়েছে, যেমন যেটা আগে করা হয়েছে সেটাকে 1 দেওয়া হয়েছে, তারপরে 2, তারপরে যেটা 3, এইভাবে নাম দেওয়া হয়েছে ইন্টারলিউকেন 1, 2, 3। তো এই সাইটোকাইন্স ইউজুয়ালি কোনো ইমিউনিটি বুস্টও করতে পারে অথবা ইনফ্লামেশনকে রিমিটও করতে পারে। এবার আসি একটা ইম্পর্টেন্ট সাইটোকাইন, সেটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটা ইউজুয়ালি ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, আমরা জানি। এটা ম্যাক্রোফেজ ছাড়াও ন্যাচারাল কিলার সেল থেকে রিলিজ হয়। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ কি? এর মেন কাজ হচ্ছে 4টা। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর TNF আলফা 4টা ওয়ার্ড, তার মেন কাজ হচ্ছে 4টা। তো প্রথমে কি করে, এগুলো ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়। তো এগুলো ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের উপরে কাজ করে এগুলোকে অ্যাক্টিভেটেড করে দেয়। এছাড়াও এটা তারপরে কি করে, এটা মাসেল বা ফ্যাট টিস্যুর উপরে কাজ করে, মাসেল বা ফ্যাট টিস্যুকে এটা ক্যাকেক্সিয়া করে দেয়। তাছাড়া এন্ডোথেলিয়াল সেলের উপরে কাজ করে এটা সিলেক্টিন ইনক্রিজ করে দেয়, হাইপোথ্যালামাসে ফেভার করে দেয়। তার মানে 4 জায়গা, মেন কোন 4 জায়গা করতেছে, ম্যাক্রোফেজ নিউট্রোফিলের উপরে, আমাদের মাসেল বা ফ্যাট টিস্যুর উপরে, আমাদের হাইপোথ্যালামাসের উপরে, আমাদের এন্ডোথেলিয়াল সেলের উপরে। তো এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফার কাজটা ইউজুয়ালি কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করে। যেমন লো কনসেন্ট্রেশনে এটা ইউজুয়ালি আমাদের এন্ডোথেলিয়ান থেকে সিক্রেটিন রিলিজ করায়, আমাদের হাইপোথ্যালামাসের ফিভার করায়। আর হাই কনসেন্ট্রেশনে এটা এন্ডোটক্সিক মিডিয়েটেড সেপটিক শক করে থাকে। তো লো কনসেন্ট্রেশনে এটা ইউজুয়ালি হাইপোথ্যালামাসে গিয়ে ফিভার করতে পারে, এই জন্য এটাকে এন্ডোজেনাস পাইরোজেনো বলা হয়। তো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা কিভাবে ক্যাকেক্সিয়া করে? এটা ইউজুয়ালি আমাদের স্কিনের যেই লাইপোপ্রোটিন লাইপেজ আছে ওটাকে ইনঅ্যাক্টিভেটেড করে দেয়, যার কারণে আমাদের ফ্যাটি অ্যাসিড আর ইউটিলাইজেশন হয় না, এই জন্য ক্যাকেক্সিয়া ডেভেলপ করে, এজন্য এটাকে ক্যাকেকটিনও বলা হয়ে থাকে। এছাড়া এর একটা মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন আছে, সেটা হচ্ছে এটা টিউমারকে ডিস্ট্রয় করে। এর নামেই আছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, মানে এটা টিউমারকে ডিস্ট্রয় করে। কিভাবে ডিস্ট্রয় করে? ওটা হচ্ছে টিউমারের ওইখানে গিয়ে ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন প্রডিউস করে, যার কারণে টিউমারে ব্লাড যাইতে পারে না, একটা ইনফেকশন প্রডিউস হয়, টিউমার ডেথ হয়। তো এটা কিন্তু শুধু ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, আরেকটা আছে ডিজিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। তো এই ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন এন্ড ডিজিমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন দুইটাই হচ্ছে এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা করতে পারে। এবার আসি ইন্টারলিউকেন 1। ইন্টারলিউকেন 1টা কোথা থেকে সিক্রেট হয়? আমরা জানি ইন্টারলিউকেন 1 ম্যাক্রোফেজ থেকে সিক্রেট হয়। তো আমি আগে বলেছিলাম ম্যাক্রোফেজ থেকে মেনলি 4টা মিডিয়েটরস রিলিজ হয়, ইন্টারলিউকেন 1, 6, 8 আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। তার মধ্যে ইন্টারলিউকেন 8টা ইউজুয়ালি কেমোকাইন্স হিসেবে কাজ করে। তো ইন্টারলিউকেন 1টা মেনলি ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় এবং এটা ডিসিএস সেল থেকে রিলিজ হতে পারে বা আদার সেল থেকে রিলিজ হতে পারে। তো ইন্টারলিউকেন 1কে IL-1 বলা হয়, মানে 3টা ওয়ার্ড। তো এর মেন ফাংশন 3 জায়গা, প্রথমে হচ্ছে এন্ডোথেলিয়াম, 2 হচ্ছে হাইপোথ্যালামাস, 3 হচ্ছে লিভার। তো এন্ডোথেলিয়াম এবং হাইপোথ্যালামাসে ম্যাক্রোফেজ যেই টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা রিলিজ করেছিল ওর যেই ফাংশন ছিল এখানেও সেম ফাংশন। এই ইন্টারলিউকেন 1 হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম সেল থেকে কিছু সিলেক্টিন রিলিজ করবে, আর হাইপোথ্যালামাসে এটা ইউজুয়ালি ফেভার প্রডিউস করে, এজন্য এই ইন্টারলিউকেন 1কেও এন্ডোজেনাস পাইরোজেনো বলা হয়ে থাকে। আর এটা লিভারে কি করে? লিভারে এটা অ্যাকিউট ফেজ প্রোটিনের সিনথেসিসটা অনেক বাড়িয়ে দেয়। তো ইন্টারলিউকেন 1 যেটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয় ওটা ম্যাক্রোফেজে কিন্তু প্রো ইনফ্লামেটরি মিডিয়েটরস হিসেবে আগে থেকেই থাকে, কিন্তু ওটা ইনঅ্যাক্টিভেটেড থাকে। এই ইনঅ্যাক্টিভেটেড অবস্থাকে বলা হয় প্রো ইন্টারলিউকেন 1। তো এটা কিভাবে অ্যাক্টিভেটেড হয়? আমরা জানি ম্যাক্রোফেজের সাইটোপ্লাজমে একটি প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর থাকে, যেটাকে বলা হয় নোড লাইক রিসেপ্টর। তো নোড লাইক রিসেপ্টর যখন তার সাইটোসোলে কোনো অ্যান্টিজেন আসে তখন ওটা অ্যাক্টিভেটেড হয়ে ওটা একটা মাল্টিপ্রোটিন কমপ্লেক্সকে অ্যাসেম্বল করে, যেটাকে বলা হয় ইনফ্লামাজম। তো এই ইনফ্লামাজম একটি চেন রিয়াকশন প্রডিউস করে, চেন রিয়াকশনের মাধ্যমে ইউজুয়ালি এই ইন্টারলিউকেন 1টা অ্যাক্টিভেটেড হয়। এবার আসি ইন্টারলিউকেন 6। তো ইন্টারলিউকেন 6 হচ্ছে ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, আমরা আগে থেকেই জানি। এটা ম্যাক্রোফেজ ছাড়াও আরও কিছু সেল থেকে রিলিজ হয়, মেনলি ম্যাক্রোফেজ অ্যান্ড এন্ডোথেলিয়াল সেল। এছাড়াও মাসেল এবং ফ্যাট সেল থেকে রিলিজ হয়। তো ইন্টারলিউকেন 6 এর অনেক ফাংশন আছে। তো এটার মেন ফাংশন হচ্ছে 2টা। আমরা আগেই জানি ইন্টারলিউকেন 6 আমাদের বি সেলকে প্রলিফারেশন করে অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে। এছাড়াও এটা লিভারে
আমাদের অ্যাকিউট ফেজ প্রোটিন সিনথেসিসে হেল্প করে ইন্টারলিউকিন 1 এর মতো। এছাড়াও এটা কি করে, এটা হচ্ছে আমাদের লিউকোসাইটোসিসে হেল্প করে। ইন্টারলিউকিন 6টা বোন ম্যারো থেকে নিউট্রোফিলটা ব্লাডে আনতে হেল্প করে, যার কারণে লিউকোসাইটোসিস হয়। এছাড়া এটা আমাদের সার্কুলেশনে গিয়ে ফিভার ক্যাকেকশাও করতে পারে। তো ইন্টারলিউকিন 6 ইউজুয়ালি লিউকোসাইটোসিস করে। এছাড়াও আরও দুইটা ফ্যাক্টর আছে লিউকোসাইটোসিস করে থাকে, সেটা হচ্ছে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা জিসিএসএফ এবং গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা জিএমসিএসএফ। এই দুইটাও লিউকোসাইটোসিস করতে পারে। তো যেটা হচ্ছে গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে বোন ম্যারো থেকে নিউট্রোফিল বা আদার গ্রানুলোসাইটকে ব্লাডে নিয়ে চলে আসে, যার কারণে লিউকোসাইটোসিস হয়। আর যেটা গ্রানুলোসাইট ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, সেটা ইউজুয়ালি বোন ম্যারো থেকে মোনোসাইটকে ব্লাডে নিয়ে চলে আসে, যার কারণে লিউকোসাইটোসিস হয়। তো এই দুইটা জিনিস ইউজুয়ালি ক্যান্সার কেমোথেরাপিতে অনেক ইম্পর্টেন্ট, বা যাদের সেল ট্রান্সপ্লান্ট করা হয়েছে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এরা ব্লাডে লিউকোসাইটের পরিমাণ বাড়িয়ে তাদের ইমিউনিটি অনেক ইনহ্যান্স করে দেয়। তো এবার আসি ইন্টারফেরন। তো ইন্টারফেরনকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্লাস 1, একটা ক্লাস 2। তো ক্লাস 1 এর মধ্যে হচ্ছে আলফা ইন্টারফেরন এন্ড বিটা ইন্টারফেরন, আর ক্লাস 2 এর মধ্যে গামা ইন্টারফেরন। তো গামা ইন্টারফেরনটা ইউজুয়ালি ক্লাস 1 এর যে দুইটা ইন্টারফেরন আলফা এন্ড বিটা, ওদের থেকে ফাংশনালি ডিফারেন্ট বাট স্ট্রাকচারালি সেম বলে এদেরকেও ইন্টারফেরনের মধ্যে রাখা হয়েছে। মানে গামা ইন্টারফেরনকেও ইন্টারফেরনের মধ্যে ইউজুয়ালি রাখা হয়েছে। তো ইন্টারফেরন মেনলি কোথা থেকে সিক্রেট হয় আমরা জানি। আলফা ইন্টারফেরন সিক্রেট হয় হচ্ছে লিউকোসাইট থেকে, বিটা ইন্টারফেরন ফাইব্রোব্লাস্ট থেকে, এন্ড গামা ইন্টারফেরন সিক্রেট হয় ন্যাচারাল কিলার সেল এন্ড টি লিম্ফোসাইট থেকে। তো এখানে একটা টেবিল আছে, টেবিলে কিছু সোর্স লেখা আছে ইন্টারফেরন আলফা এন্ড বিটার। সেটা হচ্ছে এটা ম্যাক্রোফেজ থেকে রিলিজ হয়, ডিসি সেল থেকে রিলিজ হয়, ফাইব্রোব্লাস্ট থেকে এন্ড এপিথেলিয়াল সেল থেকে, এগুলো থেকে রিলিজ হয়। এদের ফাংশনটা কি? এদের মেন ফাংশন হচ্ছে এটা ভাইরাল রেপ্লিকেশন ইনহিবিট করা। কিভাবে ভাইরাল রেপ্লিকেশন ইনহিবিট করে? তো ইন্টারফেরন ইউজুয়ালি রাইবোনিউক্লিয়েজেস সিনথেসিস করে, যে রাইবোনিউক্লিয়েজেস ভাইরাল এমআরএনএ কে ডিস্ট্রয় করে দেয়, এন্ড এগুলো ভাইরাল যে প্রোটিন সিনথেসিস ওটাকে ইনহিবিশন করতে পারে। এছাড়াও এই ইন্টারফেরন আলফা এন্ড বিটা এনকে সেলকেও অ্যাক্টিভেট করতে পারে। তো ইন্টারফেরনগুলো ইউজুয়ালি কেমিক্যালি গ্লাইকোপ্রোটিন। তো ইন্টারফেরন টাইপ 1 এর মধ্যে যে আলফা এন্ড বিটা, ওইগুলো ইউজুয়ালি ভাইরাল রেপ্লিকেশনকে ইনহিবিট করে। কিভাবে রেপ্লিকেশন ইনহিবিট করে? এগুলো যে ভাইরাস ইনফেক্টেড সেলের যে নিয়ার বাই সেল থাকে, ওই নিয়ার বাই সেলকে ডিগ্রিডেটিং এনজাইম রিলিজ করতে হেল্প করে। মেনলি হচ্ছে নিউক্লিয়েজেস এনজাইম, যেটা হচ্ছে এমআরএনএ কে ডিগ্রেড করে দেয়, এবং আরেকটা এনজাইম হচ্ছে ইউজুয়ালি এর যেই ট্রান্সলেশন আছে ওই ট্রান্সলেশনটা ইনহিবিট করে দেয়, যার কারণে প্রোটিন সিনথেসিস হয় না, এবং এটা অ্যাপোপ্টোসিসও করতে পারে যে ভাইরাস ইনফেক্টেড সেল ওটার, যার কারণে ওই ভাইরাসটা ওইখানে আর গ্রো করতে পারে না। তো এই আলফা এন্ড বিটা ইন্টারফেরন ক্লাস 1 ক্লাস 2 এমএইচসি মলিকিউলের এক্সপ্রেশনকে ইনহ্যান্স করতে পারে। এবার সে ক্লাস 2 ইন্টারফেরন ইউজুয়ালি আগে বলেছি এর মধ্যে গামা ইন্টারফেরন, এটা ইউজুয়ালি স্ট্রাকচারালি আলফা এন্ড বিটার মতো, বাট এরা ফাংশনালি ডিফারেন্স। তো এগুলো ইউজুয়ালি টি লিম্ফোসাইট এবং এনকে সেল থেকে রিলিজ হয়। এগুলো ইউজুয়ালি পটেন্ট ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর। তো এবার সেই কেমোকাইন্স। তো কেমোকাইন্স কাকে বলে? আমি আগে বলেছি যেই সব সাইটোকাইন্স লিউকোসাইটসকে অ্যাট্রাক্ট করতে পারে ওদেরকে কেমোকাইন্স বলা হয়ে থাকে। তো কেমোকাইন্স হচ্ছে দুইটা ওয়ার্ড মিলে তৈরি, একটা হচ্ছে কেমোট্যাক্সিস অ্যান্ড সাইটোকাইন্স। এই কেমোট্যাক্সিসের কেমো আর সাইটোকাইন্সের কাইন, এই দুইটা মিলে কেমোকাইন নামকরণ করা হয়েছে। তো এই কেমোকাইন ইউজুয়ালি বিভিন্ন সেল থেকে রিলিজ হতে পারে, যেমন এন্ডোথেলিয়াল সেল, ম্যাক্রোফেজ। তো এই কেমোকাইনগুলো ইউজুয়ালি ইন্ট্রিগিন অ্যান্ড সিলেক্টিন রিলিজকে ইনহ্যান্স করে থাকে, যার কারণে নিউট্রোফিলগুলো ইউজুয়ালি অ্যাডহেয়ার, মাইগ্রেশন, রোলিং এগুলো ইজি হয়। তাছাড়াও এই কেমোকাইন্সের একটা ফাংশন আছে, সেটা হচ্ছে এটা লিম্ফ নোডস অ্যান্ড স্প্লিনে ডেনড্রাইটিক সেলের মাইগ্রেশনকেও গাইড করে থাকে। তো কেমোকাইন্স হচ্ছে ইউজুয়ালি 50টা থাকে আমাদের শরীরে। ইউজুয়ালি এগুলো স্মল পলিপেপটাইড ইন নেচার। এগুলোতে অ্যামিনো অ্যাসিড সংখ্যা 68 থেকে 120 থাকতে পারে, মানে 68 থেকে 120টা অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স থাকতে পারে। তো এই কেমোকাইন্সকে স্ট্রাকচারালের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আলফা কেমোকাইন্স, একটা বিটা কেমোকাইন্স। তো আলফা কেমোকাইন্সের স্ট্রাকচারেও সিস্টিন থাকে, বিটা কেমোকাইন্সের স্ট্রাকচারেও সিস্টিন থাকে। আলফা কেমোকাইন্সের স্ট্রাকচারে দুইটা সিস্টিনের মাঝখানে একটা অ্যামিনো অ্যাসিড থাকে, বাট বিটা কেমোকাইন্সে দুইটা সিস্টিনের মাঝখানে কোনো অ্যামিনো অ্যাসিড থাকে না। এই জন্য আলফা কেমোকাইন্সকে CYS X CYS
বলা হয়, আর বিটা কেমোকাইন্সকে সিইউআইএস বলা হয়ে থাকে। তো এই আলফা কেমোকাইন্স ইউজুয়ালি নিউট্রোফিল, মনোসাইট, ডেনড্রাইটিক সেল এবং এনকে সেল, এই চারটা সেলকে অ্যাটাক করতে পারে। তো আলফা কেমোকাইন্সের মধ্যে আছে হচ্ছে দুইটা, সেটা হচ্ছে ইন্টারলিউকেন 8 অ্যান্ড ইওট্যাক্সিন। এবার আসে বিটা কেমোকাইন্স। তো বিটা কেমোকাইন্স ইউজুয়ালি অ্যাক্টিভেটেড টি সেল থেকে রিলিজ হয়। তো এই বিটা কেমোকাইন্স হচ্ছে শুধুমাত্র ম্যাক্রোফেজ এবং মনোসাইটকে অ্যাট্রাক্ট করে। তো এই বিটা কেমোকাইন্সের মধ্যে হচ্ছে দুইটা কেমোকাইন্স আছে, একটা হচ্ছে র্যান্টিস কেমোকাইন্স আর একটা হচ্ছে এম ক্যাফ কেমোকাইন। র্যান্টিস হচ্ছে RANTES আর একটা হচ্ছে এম ক্যাফ মানে MCAF কেমোকাইন্স। এই দুইটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে, যেটা র্যান্টিস সেটা হচ্ছে রেগুলেটেড আপন অ্যাক্টিভেশন নর্মাল টি এক্সপ্রেসড অ্যান্ড সিক্রেটেড। এবার সেই এম ক্যাপ বা MCAF এর অ্যাব্রিভিয়েশন ম্যাক্রোফেজ কেমোট্যাক্টেন অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। তো এটা গেল স্ট্রাকচারের ভিত্তিতে দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আলফা অ্যান্ড বিটা কেমোকাইন্স, এছাড়াও কিছু আনইউজুয়াল স্ট্রাকচারাল কেমোকাইন্সও আছে। তো এগুলো আনইউজুয়াল স্ট্রাকচার, যেমন হচ্ছে এটাকে ইউজুয়ালি তিনটা নাম এখানে আছে, সেটা হচ্ছে লিম্ফোটক্সিনস, ফ্র্যাক্টালকাইন অ্যান্ড C5A। তো লিম্ফোটক্সিনের মধ্যে আছে সি কেমোকাইন্স আর ফ্র্যাক্টালকাইনের মধ্যে আছে CX3C কেমোকাইন্স। তো এই CXC3 কেমোকাইন্স ফ্র্যাক্টালকাইনের একমাত্র সদস্য। এবার সেই C5A কেমোকাইন্স, এই C5A কেমোকাইন্স সাথে C3A কেমোকাইন্সও আছে। তো আমরা জানি C5 হচ্ছে ইউজুয়ালি ক্লিভস হয়ে C5A C5B ফর্ম করে। তো C5Aটা ইউজুয়ালি ওই রিয়াকশনটা ত্যাগ করে সার্কুলেশনে চলে আসে। তো এই C5Aটাই পাওয়ারফুল কেমোট্যাকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো লিউকোসাইটে ইউজুয়ালি কেমোকাইন্সের জন্য কিছু রিসেপ্টর থাকে, ওইগুলোর মাধ্যমে এটা ইউজুয়ালি কাজ করে থাকে। তো আমি আগে বলেছি ইন্টারলিউকেন 8 নিউট্রোফিলকে অ্যাট্রাক্ট করে। তো ইন্টারলিউকেন 8 এবং C5A এরা হচ্ছে স্ট্রং কেমোট্যাকটিক টু নিউট্রোফিল, আর যেটা C3A সেটা হচ্ছে একটা উইক কেমোট্যাক্সিক, যেটা হচ্ছে মাস্ট সেল অ্যান্ড ইউসিনোফিলকে কেমোট্যাক্ট করে থাকে। এখানে একটা টেবিল আছে, টেবিল 58-6, এখানে বলেছে আলফা অ্যান্ড বিটা যে কেমোকাইন্স থাকে তাদের নিয়ে কিছু কথা। তো আলফা কেমোকাইন্সের কেমিস্ট্রি আমরা জানি CXC, আর বিটা কেমোকাইন্সের হচ্ছে CC। তো আলফা কেমোকাইন্স হচ্ছে নিউট্রোফিলকে অ্যাটাক করে, বিটা কেমোকাইন্স হচ্ছে মনোসাইটকে অ্যাটাক করে। দেন আলফা কেমোকাইন্স হচ্ছে প্রডিউস হয় অ্যাক্টিভেটেড মনোনিউক্লিয়ার সেল, আর বিটা কেমোকাইন হচ্ছে টি সেল থেকে রিলিজ হয়। তো এদের আলফা কেমোকাইন্সের ফ্যামিলির মধ্যে ইন্টারলিউকেন 8 ইওট্যাক্সিন, আর বিটার মধ্যে হচ্ছে র্যান্টেস অ্যান্ড এমক্যাফ, এটা আমরা জানি। তো এবার সেই অ্যাকিউট ফেজ প্রোটিন, অ্যাকিউট ফেজ প্রোটিন হচ্ছে ইনেট ইনফ্লামেশনের যেই রেসপন্স, ওই রেসপন্সের মাধ্যমে এই অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো প্রডিউস হয়। তো অ্যাকিউট ফেজ প্রোটিনের মাধ্যমে কিছু সিমটমস দেখা যায়, যেমন ফিভার, ম্যালাইজ, হার্ট রেট বেড়ে যায়, লস অফ অ্যাপেটাইট হয়। তো এই অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো কিভাবে রিলিজ হয়? ইউজুয়ালি আমরা জানি ম্যাক্রোফেজ হচ্ছে ইনফ্লামাজোমের মাধ্যমে ইন্টারলিউকেন 1কে অ্যাক্টিভ করে, এছাড়াও প্যাটার্ন রিকগনাইজ রিসেপ্টরের মাধ্যমে এগুলো ইন্টারলিউকেন 6 টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফা রিলিজ করে। তো এগুলো ইউজুয়ালি প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স, এগুলো হাইপোথ্যালামাসে গিয়ে ফিভার করে একদিকে, আরেকদিকে এগুলো লিভারেও যাইতে পারে। লিভারে গিয়ে এরা ইউজুয়ালি লিভার হেপাটোসাইটকে কিছু প্রোটিন প্রডিউস করতে হেল্প করে, এগুলো ইউজুয়ালি অ্যাকিউট ফেজ প্রোটিন। তো অ্যাকিউট ফেজ প্রোটিনের মধ্যে আছে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, মান্নান বাইন্ডিং, ল্যাকটিন, কমপ্লিমেন্ট ক্যাসকেড, ফেরিটিন। এছাড়াও যেটা মাস্ট সেল আছে, তো এই মাস্ট সেলও প্যাটার্ন রিকগনাইজ রিসেপ্টরের মাধ্যমেও বা তার সারফেসে যে অ্যান্টিবডি থাকে যেমন ইমিউনোগ্লোবুলিন ই, তার মাধ্যমে বা ইন্টারলিউকেন 1-এর মাধ্যমে স্টিমুলেটেড হয়েও ইন্টারলিউকেন 6 বা লিউকোট্রিয়েন্স ভ্যাসোঅ্যাক্টিভ সিগন্যাল প্রডিউস করতে পারে। তো এই অ্যাকিউট ফেজ প্রোটিন প্রডিউসার উপকারিতা কি? এই অ্যাকিউট ফেজ প্রোটিনগুলো বিভিন্নভাবে কাজ করে, যেমন কিছু অ্যান্টিকোয়াগুলেন্টস হিসেবেও কাজ করে। তো অ্যান্টিকোয়াগুলেন্ট হওয়ার কারণে ইনফ্লাম এরিয়াতে সহজেই ব্লাড যাইতে পারে। তাছাড়া কিছু আয়রন সিকুয়েস্টারিংও করে দেয়, করে ব্যাকটেরিয়ার গ্রোথটা ইনহিবিট করে, যেমন ফেরিটিন। এছাড়াও কিছু ব্যাকটেরিয়ার সারফেসে বাইন্ড করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড করতে পারে, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির কার্বোহাইড্রেটে বাইন্ড করে। তো স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির কার্বোহাইড্রেট কোথায়? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি একটা ক্যাপসুলেটেড টার্তো পলিস্যাকারাইড ক্যাপসুল থাকে। তো এই ক্যাপসুলের যে কার্বোহাইড্রেট ওইখানে বাইন্ড করে। এছাড়াও মান্নান বাইন্ডিং ল্যাকটিন, এই মান্নান বাইন্ডিং ল্যাকটিন হচ্ছে ম্যানোস সুগারের সাথে বাইন্ড করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড করে দিতে পারে।